আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। দেখো, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের স্থিতিস্থাপকতা শিরোনামে পঞ্চম লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। আজকের প্রথম টপিক হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয়, ডিটারমিনেশন অফ মডিউলাস অফ রিজিডিটি। দেখো, দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয় করতে হলে যেটি সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানতে হবে সেটি হচ্ছে ব্যবহৃত দোলক। দেখো, আমি পরবর্তী স্লাইডে একটি চিত্র দেখাচ্ছি। একটি তার, এই তারের দুই প্রান্তে একটি প্রান্ত কঠিন বস্তুর সাথে বা দৃঢ় কোনো বস্তুর সাথে সংযুক্ত করে অপর প্রান্তে একটি সিলিন্ডার আকৃতির বস্তু সংযুক্ত করা হলো। এই ক্ষেত্রে যে ব্যবস্থাটি তৈরি হয় সেই ব্যবস্থাটিকে বলা হয় ব্যবহৃত দোলক। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: পরীক্ষাধীন বস্তুর তারকে একটি শক্ত স্থানে আটকিয়ে মুক্তভাবে ঝুলিয়ে দেওয়া হলো এবং তারের অপর প্রান্তে একটি সিলিন্ডার আটকে দেওয়া হলে যে ব্যবস্থা তৈরি হয় সেই ব্যবস্থাকে বলা হয় ব্যবহৃত দোলক। দেখো, এই দোলকটিকে যদি হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে তারের মধ্যে মোচড় বা পাক সৃষ্টি হয়, ফলে প্রত্যয়িনী দণ্ডের উদ্ভব হয়। ফলে সিলিন্ডারটি পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, কিন্তু গতি জড়তার কারণে সিলিন্ডারটি পূর্বের অবস্থায় ফেরত আসে, তার চেয়ে বেশি পথ অতিক্রম করে ফেলে, ফলে আবারও পূর্বের অবস্থায় ফেরত আসার চেষ্টা করে। এভাবে দোলকটি বা সিলিন্ডারটি এদিক ওদিক কি করতে থাকে, ঝুলতে থাকে। এখন আমরা ব্যবহৃত দোলকের মাধ্যমে কিভাবে দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয় করবো সেটার গাণিতিক হিসাব নিকাশ দেখবো। মনে করি কোনো এক সময়ে তারের সর্বনিম্ন প্রান্তে সৃষ্ট তাপজনিত কোণ থিটা। এই কোণটা প্রত্যয়িনী দণ্ডের ভ্রামকের সমানুপাতিক হবে। যদি প্রত্যয়িনী দণ্ডের ভ্রামক টাও হয় তাহলে আমরা লিখতে পারি টাও প্রপোর্শনাল টু টি। টাও সমান আমরা লিখতে পারি সি থিটা। টাও প্রপোর্শনাল টু যদি থিটা হয় তাহলে টাও সমান লিখতে পারি সি থিটা। এখানে সি একটি ধ্রুবক, সি এর মান হচ্ছে ফাই ইটা আর টু দি পাওয়ার 4/2l। তাহলে টাও সমান দাঁড়াবে ফাই ইটা আর টু দি পাওয়ার 4/2l ইন্টু থিটা। এখানে ইটা আর এল হচ্ছে যথাক্রমে দৃঢ়তার গুণাঙ্ক, তারের ব্যাসার্ধ এবং তারের দৈর্ঘ্য। যদি তার সাপেক্ষে সিলিন্ডারটির জড়তার ভ্রামক আই হয় এবং বিক্ষেপ দণ্ডের ভ্রামক যদি টাও প্রাইম হয় তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি টাও প্রাইম সমান আই আলফা। আমরা গত লেকচারে কৌণিক ত্বরণ আলফা সমান প্রমাণ করছিলাম ডি স্কয়ার ডি থিটা স্কয়ার থিটা। কৌণিক ত্বরণ আলফা সমান ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা। তাহলে আমরা টাও প্রাইম সমান লিখতে পারি আই ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা। যেহেতু ভ্রামক দ্বয় সমান ও বিপরীতমুখী, তাই এক্ষেত্রে একটি নেগেটিভ চিহ্ন ব্যবহৃত হবে, কারণ এরা সমান পরস্পর বিপরীতমুখী। সেই জন্য আমাকে লিখতে হবে টাও প্রাইম সমান মাইনাস টাও। টাও প্রাইম সমান কি? মাইনাস টাও। টাও প্রাইমের মান হচ্ছে আই ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা এবং টাও এর মান হচ্ছে সি থিটা। তাহলে আমরা লিখতে পারি আই ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস সি থিটা। বুঝতে পারতেছো তো? জি স্যার। দেখো, তাহলে আমরা আই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস সি বাই আই ইনটু থিটা। আমি যদি পক্ষান্তর করি তাহলে পাবো ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা প্লাস সি বাই আই ইনটু থিটা সমান 0। আমরা মনে করলাম স্কয়ার রুট অফ সি বাই আই সমান ওমেগা। স্কয়ার রুট অফ সি বাই আই সমান যদি ওমেগা হয় তাহলে এই সমীকরণটা দাঁড়াবে ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা প্লাস ওমেগা স্কয়ার থিটা সমান 0। দেখো, আমরা গত লেকচারেও এরকম একটা সমীকরণ পেয়েছিলাম ডি স্কয়ার ডিটি স্কয়ার থিটা প্লাস ওমেগা স্কয়ার থিটা সমান 0। এই সমীকরণটা ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0 সমীকরণের অনুরূপ। ওই সমীকরণটা ছিল সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ বা সরল দোলগতির সমীকরণ। এক্ষেত্রে দেখো, পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয় আমরা লিখতে পারি ক্যাপিটাল টি সমান 2 বাই ওমেগা। আমি গত লেকচারে বর্ণনা করছিলাম ওমেগা সমান 2 বাই ক্যাপিটাল টি, অর্থাৎ ক্যাপিটাল টি সময়ে যদি 2 রেডিয়ান কোণ পরিভ্রমণ করে সেই ক্ষেত্রে একক সময়ে পরিভ্রমণ করবে 2 বাই ক্যাপিটাল টি।
তাহলে ওমেগা সমান 2 পাই বাই ক্যাপিটাল টি, এখান থেকে টি সমান 2 পাই বাই ওমেগা লিখতে পারি। তাহলে এখানে ওমেগার মান যদি স্কয়ার রুট অফ সি বাই আই হয়, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে লিখতে পারবো ক্যাপিটাল টি সমান 2 পাই ইনটু স্কয়ার রুট অফ আই বাই সি। ওমেগাটা নিচে ছিল, মান বসানোর কারণে যখন আমি সহজ করে ফেলছি তখন কি হয়ে গেছে, উল্টে গেছে মানটা, অর্থাৎ সিটা নিচে চলে গেছে, আইটি উপরে চলে আসছে। তাহলে ক্যাপিটাল টি সমান আমরা লিখতে পারি 2 পাই স্কয়ার রুট অফ আই বাই সি এর মান হচ্ছে পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই 2l। পাই ইটা আর টু দি পাওয়ার 4 বাই কত, 2l। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো, ক্যালকুলেশন করলে এবং বর্গ করলে উভয় পাশে আমরা দেখতে পাবো ক্যাপিটাল টি স্কয়ার ইকুয়াল 8 পাই স্কয়ার আই স্মল এল বাই পাই ইটা আর টু দি পাওয়ার 4। আরেকটু সুন্দর করে লিখলে আমরা লিখতে পারি ইটা সমান 8 পাই আই স্মল এল বাই টি স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 4। কারণ আমরা বের করতেছি কিসের গুণাঙ্ক, কিসের মান, দ্বিতীয়টার গুণাঙ্কের মান। এখানে দ্বিতীয়টার গুণাঙ্ক যদি ইটা হয়, ইটা সমান আমরা লিখতে পারি 8 পাই স্মল এল ইনটু ক্যাপিটাল আই বাই ক্যাপিটাল টি স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 4। সমীকরণ 1 হচ্ছে দ্বিতীয়টার গুণাঙ্ক নির্ণয়ের সমীকরণ। এক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে যদি দোলনকাল ক্যাপিটাল টি, তারের দৈর্ঘ্য স্মল এল, ব্যাসার্ধ আর এবং সিলিন্ডারের জড়তার ভ্রামক আই জানা থাকে, তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা দ্বিতীয়টার গুণাঙ্ক বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। জি স্যার। পরবর্তী টপিকে যাচ্ছি। দেখো পরবর্তী y সিগমা এবং ইটা এর মধ্যে সম্পর্ক। y হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, সিগমা হচ্ছে পয়সনের অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয়টার গুণাঙ্ক। রিলেশন বিটুইন y সিগমা এন্ড ইটা। মনে করি, দেখো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি একটু। এ বি সি ডি পি কিউ আর এস একটি ঘন আকৃতির বস্তু, একটি ঘনক আকৃতির বস্তু। মনে করলাম এ বি সি ডি পি কিউ আর এস একক মাত্রার ঘনকের, এটি একটি ঘনক আকৃতির বস্তু। ঘনক মানে আমরা জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ সমান, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যে চিত্রটা দেখতে পাইছি, প্রথম চিত্রটা এ বি সি ডি পি কিউ আর এস একটি ঘনক আকৃতির বস্তু। এই ঘনক আকৃতির বস্তুর এ বি কিউ পি তলে দেখো একটু, এ বি কিউ পি, এ বি কিউ পি উপরের তলটা, উপরের তলে দেখা যাচ্ছে যে এ বি কিউ পি তলে ক্যাপিটাল এফ মানের বল প্রয়োগ করাই এ বি সি ডি বর্গক্ষেত্রের, যখন আমি উপরের তলটাতে এফ মানের বল প্রয়োগ করছি, তখন এ বি সি ডি তলটা এ প্রাইম বি প্রাইম সি ডি অবস্থানে চলে আসছে। দেখো এটা এ প্রাইমে চলে আসছে, বিটা বি প্রাইমে চলে আসছে। তার মানে বস্তুটির একটি আকার গুণাঙ্ক ঘটছে, আকারগত পরিবর্তন ঘটছে। এই ক্ষেত্রে যে গুণাঙ্ক কাজ করে সেই গুণাঙ্ক হচ্ছে দ্বিতীয়টার গুণাঙ্ক, এবং এক্ষেত্রে যে বিকৃতি ঘটছে সেই বিকৃতি হচ্ছে আকার বিকৃতি। এখানে দেখো কি পরিমাণ বিকৃতি করছে, থিটা পরিমাণ বিকৃতি করছে। কি পরিমাণ বিকৃতি করছে, থিটা পরিমাণ বিকৃতি করছে। তাহলে দেখো এক্ষেত্রে ডিসিআরএস দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কাইন্ডলি একটু দেখো নিচের ডিসিআরএস তলটা কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয় নাই, দৃঢ়ভাবে আবদ্ধ আছে। তাহলে আমরা লিখতে পারি বল প্রয়োগে বস্তুর আকারের পরিবর্তন হয়েছে। মনে করলাম বস্তুটির আকৃতিগত বিকৃতি বা আকারগত বিকৃতি সমান থিটা। ঘনকের ক্রিন্টন গুণাঙ্ক বা দ্বিতীয়তার গুণাঙ্ক যদি ইটা হয়, আমরা ইটা সমান লিখতে পারি ক্রিন্টন পীড়ন বাই ক্রিন্টন বিকৃতি, ক্রিন্টন পীড়ন বাই ক্রিন্টন বিকৃতি। এখানে দেখো আমরা লিখছি ইটা সমান এফ বাই থিটা, কিন্তু আমার হওয়ার কথা ছিল এফ বাই এ বাই থিটা, এফ বাই এ বাই থিটা। কারণ আমরা পীড়ন সমান জানি যে এফ বাই এ। এখানে একক মাত্রার বলছে, একক মাত্রার হলে তলটির ক্ষেত্রফল হবে 1 একক, তাহলে এ সমান 1 একক হবে, সেজন্য এ কি করা হয়েছে, বর্জন করা হয়েছে। তাহলে এটা সমান পাচ্ছি আমরা কত, ক্যাপিটাল এফ বাই থিটা। এবার আসো আমরা এই সমীকরণটাকে থিটা, এই সমীকরণ থেকে থিটা সমান লিখতে পারি এফ বাই ইটা। এখন চিত্র খতে দেখো বিডি কর্ণ প্রসারিত অবস্থায়, বিডি কর্ণটা প্রসারিত অবস্থায় ডিবি প্রাইম হয়ে গেছে, অর্থাৎ এই এ বি সি ডি তলের এর বিডি কর্ণটা এ প্রাইম বি প্রাইম সি ডি তলের ডিবি প্রাইম হয়ে গেছে, অর্থাৎ প্রসারিত হয়ে গেছে। মনে করি বিএন ডিবি প্রাইমের উপর লম্ব, এই বিএনটা ডিবি প্রাইমের উপর লম্ব কল্পনা করলাম, এই বিএনটা ডিবি প্রাইমের উপর লম্ব কল্পনা করলাম। এই ক্ষেত্রে ডিবি কর্ণের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ডিবি কর্ণের দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডিবি প্রাইম মাইনাস ডিবি, ডিবি প্রাইম মাইনাস ডিবি। দেখো ডিবি এবং ডিএন যদি পরস্পর সমান হয়,
ডিবি এবং যদি ডিএন পরস্পর কি হয় সমান হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিবি প্রাইম মাইনাস ডিএন। এই ডিবি প্রাইম থেকে যদি ডিএন বাদ দিই বাকি থাকবে এনবি প্রাইম, বাকি থাকবে কি এনবি প্রাইম। এখন দেখো NB prime. ডিবি কর্ণের দৈর্ঘ্য বিকৃতি হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি ছিল এনবি প্রাইম, আদি দৈর্ঘ্য ছিল ডিবি, তাহলে এনবি প্রাইম বাই আমরা কি লিখতে পারি ডিবি লিখতে পারি সমান। দেখো এনবি প্রাইমকে আমি এভাবে লিখতে পারি এনবি প্রাইম বাই বিবি প্রাইম ইনটু বিবি প্রাইম। বিবি প্রাইম কাটাকাটি গেলে আবার উপর আমরা এনবি প্রাইম পাবো। বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। এখন ডিবি সমান আমরা লিখতে পারি, দেখো ডিবি কোথায়, এই যে ডিবি, ডিবি সমান লিখতে পারি এই বিডিসি সমকোণী ত্রিভুজ থেকে ডিবি সমান আমরা যদি লিখি তাহলে ডিবি স্কয়ার সমান আমাদের হবে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে ডিবি সমান হবে স্কয়ার রুট অফ সিডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার, সরি বিসি স্কয়ার, সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা জানি যে বিসি সিডি এগুলোর মান এক একক, তাহলে এটা আমরা লিখতে পারি দেখো বিসি এবং সিডি পরস্পর সমান, সেহেতু আমরা লিখতে পারি বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি সমান বিবি প্রাইম। দেখো এখানে এই যে বিবি প্রাইমটা আমরা রেখে দিলাম এন বি প্রাইম বাই বিবি প্রাইম সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এন বি প্রাইম বাই বিবি প্রাইম হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে একটু দেখো বি এন বিবি প্রাইম যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, বি এন বিবি প্রাইম যদি সমকোণী ত্রিভুজ হয়, কেন সমকোণী ত্রিভুজ হয়েছে? আমরা বলছিলাম যে এন বিটা বি প্রাইম ডি এর উপর লম্ব, তাহলে অবশ্যই বি এন বি প্রাইম একটি সমকোণী ত্রিভুজ হবে। এই ক্ষেত্রে যদি বি প্রাইমের এই জায়গায় সূক্ষ্মকোণ হয়, তাহলে বি প্রাইমের এই জায়গায় যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এন বি প্রাইমটা ভূমি হবে, বিবি প্রাইমটা অতিভুজ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন বি প্রাইম বাই বিবি প্রাইম সমান cos থিটা। cos থিটা, থিটার পরিবর্তে এখানে আমরা লিখব বিবি প্রাইম এন, বিবি প্রাইম এন। তাহলে আমরা উপরের অংশে পাচ্ছি অর্থাৎ লবে পাচ্ছি বিবি প্রাইম ইনটু cos বিবি প্রাইম এন। এই cos বিবি প্রাইম এন হচ্ছে এই কোণটা, ঠিক আছে? ডিবি প্রাইম এবং বিবি প্রাইম যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে বি প্রাইম এন। এখন যদি বিসি সমান ডিসি হয় তাহলে নিচে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে হয়ে যাবে রুট 2 বিসি স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই যে এই বিএন এবং বিবি প্রাইম পরস্পর সমান হয়ে যায়, বিএন এবং এনবি প্রাইম পরস্পর সমান হয়ে যায়। বিএন এবং এনবি প্রাইম যদি পরস্পর সমান হয় এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণদ্বয় অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হয়। দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এন কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বি প্রাইম হবে 45 ডিগ্রি, বি হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বি প্রাইম cos 45 ডিগ্রি। বি প্রাইম cos কত ডিগ্রি? 45 ডিগ্রি। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি এটাকে বর্গমূল করে ফেলি রুট 2 বিসি স্কয়ার কে বর্গমূল করলে বিসি পাবো, তাহলে নিচে আছে কি রুট 2 ইনটু বিসি। দেখো এখন একটু হিসাব করতেছি, cos 45 ডিগ্রির মান হচ্ছে রুট 2, সরি 1/√2। জানো তো সবাই cos 45 ডিগ্রির মান কত? 1/√2। এখানে একটা নিচে আগে থেকেই রুট 2 ছিল, তাহলে আমি প্রথমে এই নিচের রুটটা দিয়ে লিখলাম 1/√2 ইনটু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বাকি থাকে কি বি প্রাইম বাই বিসি। বি প্রাইম বাই কি বিসি। এখন দেখো বি প্রাইম কোথায় আর বিসি কোথায়? বি প্রাইম কাইন্ডলি একটু দেখো বি প্রাইম বিসি হচ্ছে এটা, তার মানে বি প্রাইম সি একটি সমকোণী ত্রিভুজ এবং এর সূক্ষ্মকোণ হচ্ছে থিটা, এর সূক্ষ্মকোণ হচ্ছে কি থিটা। তাহলে বি প্রাইম হবে লম্ব, বিসি হবে ভূমি। আমরা জানি যে লম্ব বাই ভূমি সমান tan থিটা, লম্ব বাই ভূমি সমান কি থিটা? tan থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/√2 1/√2 সমান হাফ। 1/√2 কে 1/√2 এর সাথে গুণ করলে কত হবে? হাফ। হাফ। তাহলে আমরা হাফ tan থিটা লিখতে পারি। দেখো থিটা যদি অনেক ছোট হয় অর্থাৎ কোণটি যদি অনেক ছোট হয়, কারণ কঠিন বস্তুকে তুমি যতই বল প্রয়োগ করো না কেন সে এত বেশি কি হবে না, প্রসারিত হবে না। তার মানে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা অনেক ছোট হবে। যদি কোণটা অনেক ছোট হয় সেই ক্ষেত্রে আমরা tan থিটাকে থিটা ধরতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ tan থিটা সমান θ/2 বা হাফ tan থিটা সমান হাফ ইনটু থিটা। আমরা থিটার মান এই যে 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম থিটা সমান f/η। থিটা সমান যদি f/η হয় তাহলে এই যে ডিবি কর্ণের দৈর্ঘ্য বিকৃতি হবে হাফ ইনটু f/η। হাফ ইনটু কত? f/η। এখন দেখো ডিবি কর্ণের এই দৈর্ঘ্য বিকৃতি বিডি এর উপর এফ এর প্রসারণ ক্রিয়া, অর্থাৎ ডিবি কর্ণের উপর
ডিবি কর্ণের যে দৈর্ঘ্যটা বিকৃতি করছে সেই দৈর্ঘ্য বিকৃতিটা মূলত এফ বল প্রয়োগ করার কারণেই করছে। কিসের কারণে করছে? এফ বল প্রয়োগ করার কারণেই করছে। এসি কর্ণের উপর সংকুচন ক্রিয়ার ফল। দেখো যখন ডিবি কর্ণটা যখন প্রসারিত হয়ে যাবে তখন এই এসি কর্ণটা ছোট হয়ে গেছে। দেখো এসি কর্ণটা ছোট হয়ে গেছে কিনা। এখানে যদি আমি এ প্রাইম এবং এই যে এটা যদি এসি হয়, এখানে এ প্রাইম সি করলে এসি অপেক্ষা এ প্রাইম সিটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তার মানে ডিবি যখন বেড়ে গেছে তখন এসি কমে এসি প্রাইম হয়ে গেছে। এখন কাইন্ডলি একটু দেখো, সেই ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক y সমান, যদি ইয়ং এর গুণাঙ্ক y হয়, আমরা ইয়ং এর গুণাঙ্ক জানি যে দৈর্ঘ্য ফিরন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য ফিরন বাই কি? দৈর্ঘ্য বিকৃতি। আমরা দৈর্ঘ্য ফিরন পেয়েছিলাম f, দৈর্ঘ্য ফিরন পেয়েছিলাম কি? f, কিন্তু দৈর্ঘ্য ফিরন হওয়ার কথা ছিল f বাই ক্যাপিটাল A। এখানে a সমান 1 একক হওয়ার কারণে দৈর্ঘ্য ফিরন কি হয়ে গেছে? f হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি y সমান ক্যাপিটাল F বাই দৈর্ঘ্য বিকৃতি। এখান থেকে দৈর্ঘ্য বিকৃতি সমান আমরা লিখতে পারি, দেখো আমি যদি একান্তরকরণ করি দৈর্ঘ্য বিকৃতি সমান হবে ক্যাপিটাল F বাই ক্যাপিটাল Y। এখন দেখো পয়সনের অনুপাত অনুসারে আমরা জানি যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত যদি সিগমা হয় তাহলে আমরা লিখতে পারি সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা পেয়ে গেছি ক্যাপিটাল F বাই Y। যদি ক্যাপিটাল F বাই Y এখানে বসাই এবং আরো গুণন করি তাহলে আমরা পার্শ্ব বিকৃতি সমান পাবো সিগমা ইনটু ক্যাপিটাল F বাই Y। সিগমা ইনটু ক্যাপিটাল F বাই Y। এখন দেখো কিন্তু যেহেতু ক্রিন্তন বিকৃতি পারস্পরিক অবিলম্ব দিকে প্রসারণ ও সংকুচনের সমষ্টির সমান। ক্রিন্তন বিকৃতি যে আমরা ওই যে পয়সনের অনুপাত যখন পড়ছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যখন তার লম্বা হয়ে যায় তখন পার্শ্ব সংকুচিত হয়ে যায়, তার দৈর্ঘ্য যখন প্রসারিত হয় পার্শ্ব সংকুচিত হয়ে যায়। এখানেও বস্তুতে বল প্রয়োগ করার কারণে অর্থাৎ এ বি পি কিউ তল বরাবর বল প্রয়োগ করার কারণে যে বিডি কর্ণে প্রসারিত হয়ে গেছে, ঠিক বিডি কর্ণের প্রসারণ এবং সি এ কর্ণের সংকুচন কি হয়ে যায়, মানে এই যে পারস্পরিক মানে ক্রিন্তন বিকৃতিটা অবিলম্ব দিকের এই যে সংকুচন এবং প্রসারণে কি হয়ে যায়, সমষ্টির সমান হয়ে যায়। এখন দেখো পার্শ্ব বিকৃতি হচ্ছে আমরা এখানে দুই ধরনের বিকৃতি পেলাম। একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি সিগমা F বাই Y, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি F বাই Y। আরেকটা দেখো আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় পেয়ে গেছিলাম কর্ণের দৈর্ঘ্য বিকৃতি, কর্ণের ডিবি কর্ণের দৈর্ঘ্য বিকৃতি সমান ছিল হাফ F বাই ইটা। এই দৈর্ঘ্য বিকৃতিটা ওই যে পার্শ্ব সংকুচন এবং যে দৈর্ঘ্য বিকৃতি ছিল, অর্থাৎ বস্তুটির যে পার্শ্ব সংকুচন এবং বস্তুটির যে দৈর্ঘ্য বিকৃতি ছিল সেই পার্শ্ব সংকুচন এবং দৈর্ঘ্য বিকৃতির সমষ্টির সমান হবে। তাহলে আমরা লিখতে পারি হাফ F বাই ইটা সমান এটা ছিল কর্ণের দৈর্ঘ্য বিকৃতি। এই কর্ণের দৈর্ঘ্য বিকৃতি হবে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি F বাই Y প্লাস বস্তুটির পার্শ্ব বিকৃতি সিগমা F বাই Y। সিগমা কি বাই Y? F বাই Y। এখন আমি F দ্বারা ভাগ করব। F দ্বারা ভাগ করলে থাকবে হাফ ইনটু 1 বাই ইটা সমান 1 বাই Y প্লাস সিগমা বাই Y। 1 বাই Y প্লাস সিগমা বাই কি? Y। এখন দেখো এই যে এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে আমি যদি লসাগু করি তাহলে এখানে থাকবে ডান পাশে থাকবে 1 প্লাস সিগমা বাই Y। কাইন্ডলি একটু দেখো প্লিজ, মনোযোগ দিয়ে দেখতেছো। ডান পাশে আমি যদি লসাগু করি ডান পাশে মান থাকবে 1 প্লাস সিগমা বাই Y, বাম পাশে থাকবে হাফ 1 বাই ইটা। এখন যদি আমি আরো গুণন করি তাহলে Y সমান পাবো 2 ইটা ইনটু 1 প্লাস সিগমা। Y সমান ছিল 2 ইটা ইনটু কি 1 প্লাস সিগমা, এবং এই Y সমান 2 ইটা ইনটু 1 প্লাস সিগমা এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক Y, দ্বিতীয়টার গুণাঙ্ক ইটা এবং পয়সনের অনুপাত সিগমার মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা Y সিগমা এবং K এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। Y মানে ইয়ং এর গুণাঙ্ক, সিগমা মানে পয়সনের অনুপাত, K মানে আয়তন গুণাঙ্ক। এটার জন্য আমি একটি একক মাত্রার একটি A B C D P Q R S ঘনক কল্পনা করলাম। এই দেখো A B C D P Q R S ঘনক কল্পনা করলাম। এই ঘনকটির দেখো ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক। এর S বিন্দুতে এই S বিন্দুকে অক্ষরেখার মূল বিন্দু হিসাব
করে দেখো আমরা এস বিন্দু কোথায় একটু দেখি, এই দেখো এস বিন্দু ভিতরে, এস বিন্দু দেখতেছো তো, এই এস বিন্দুকে যদি আমি মূল বিন্দু হিসাব করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তিনটি তল পাই, একটা হচ্ছে এস এক্স, আরেকটা হচ্ছে এস ওয়াই, আরেকটা হচ্ছে এস জেড। দেখো একটু, এই যে একটা এস এক্স, আরেকটা এস ওয়াই, আরেকটা এস জেড, এই তিনটা তলকে আমরা যথাক্রমে কি করলাম, যথাক্রমে এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষকে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ কল্পনা করলাম এবং ঘনকটিতে 6টা তল থাকবে। আমরা জানি যে কোনো একটি ঘন বস্তুতে 6টা তল থাকে। এই 6টা তলের প্রত্যেকটিতে আমি যদি ক্যাপিটাল এফ পরিমাণ বহির্মুখী বল প্রয়োগ করি, দেখো বহির্মুখী বল প্রয়োগ করছি ক্যাপিটাল, দেখো আমরা 6টি তলের প্রত্যেকটিতে এই যে এফ পরিমাণ তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, দেখো এদিকে এফ পরিমাণ, 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 অর্থাৎ 6টি তলের প্রত্যেকটিতে ক্যাপিটাল এফ পরিমাণ অর্থাৎ সমপরিমাণ বল বহির্মুখী ভাবে প্রয়োগ করছি। এই ক্ষেত্রে এমন ভাবে প্রয়োগ করব যাতে বলগুলি তলের সাথে অবিলম্ব ভাবে থাকবে, বলগুলি যাতে কিসের সাথে অবিলম্ব ভাবে থাকবে, তলের সাথে অবিলম্ব ভাবে থাকবে। এখন আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বলের পরিমাণ হিসাব করব। এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত দুইটি বলের জন্য ঘনকটির দৈর্ঘ্য, এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত দুইটি বলের জন্য এক্স অক্ষ বরাবর, দেখো এই পৃষ্ঠে একটা বল প্রয়োগ করছে, এই পৃষ্ঠে একটা বল প্রয়োগ করছে, তার মানে এটা এরকম প্রসারিত হয়ে যাবে, এক্স অক্ষ দুই দিকে প্রসারিত হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত দুটি বলের জন্য দৈর্ঘ্য ওই অক্ষ বরাবর বৃদ্ধি পাবে। ঘনকটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক যদি ওয়াই হয়, ওয়াই সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য ফিরন বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো দৈর্ঘ্য ফিরন মানে হবে এফ বাই ক্ষেত্রফল, এফ বাই ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল হচ্ছে 1 একক, তাহলে দৈর্ঘ্য ফিরন হবে শুধু এফ। দৈর্ঘ্য বিকৃতি হবে, দেখো দৈর্ঘ্য বিকৃতি হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, এখানে আদি দৈর্ঘ্য ছিল 1 একক, শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি থাকবে, তাহলে ওয়াই সমান থাকবে এফ বাই দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা এফ বাই দৈর্ঘ্য বৃদ্ধি সমান লিখতে পারি একান্তরকরণ করে আমরা এখান থেকে এই ওয়াই সমান এফ বাই দৈর্ঘ্য বৃদ্ধি থেকে লিখতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি সমান এফ বাই ওয়াই, দৈর্ঘ্য বৃদ্ধি সমান এফ বাই কি ওয়াই। এখন দেখো বলের ফলে এন অক্ষের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি হলে, এন অক্ষের দিকে যদি এরকম যদি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়, তাহলে অন্য দুইটি অক্ষ আছে যে দুইটা সংকুচিত হয়ে যাবে না, অন্য দুইটি সংকুচিত হয়ে যাবে কিনা। দেখো আমরা জি স্যার, এই যে এটাকে যদি এরকম টানি, তাহলে পার্শ্ব যদি দৈর্ঘ্য লম্বা হয়ে যায় তখন পার্শ্ব কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। পার্শ্ব সংকুচিত হলে সেই ক্ষেত্রে ওয়াই জেড অক্ষের দিকে দৈর্ঘ্য হ্রাস পাবে। যদি ঘনকটির উপাদানের পয়সনের অনুপাত সিগমা হয়, সেই ক্ষেত্রে আমরা সিগমা সমান জানি যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই কি বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে যে দৈর্ঘ্যের পার্শ্ব সংকুচন বাই আদি দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য ছিল 1 একক। তাহলে আমরা লিখতে পারি টোটাল, এখান থেকে ক্যালকুলেশন করে লিখতে পারি দৈর্ঘ্যের পার্শ্ব সংকুচন বাই দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি ছিল এফ বাই ওয়াই, তাহলে সিগমা সমান আমরা পাবো দৈর্ঘ্যের পার্শ্ব সংকুচন বাই এফ বাই ওয়াই। এখান থেকে আমরা দৈর্ঘ্যের পার্শ্ব সংকুচন সমান লিখতে পারি সিগমা ইনটু এফ বাই ওয়াই, সিগমা ইনটু কি এফ বাই ওয়াই। তাহলে যে কোনো একটি দৈর্ঘ্য বরাবর, যে কোনো একটি দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিলাম, কাইন্ডলি দেখো এফ বাই ওয়াই, এবং যে কোনো একটি পার্শ্ব বরাবর পার্শ্ব সংকুচন পেয়েছি সিগমা ইনটু এফ বাই ওয়াই। এখন দেখো এখানে কয়টি তল ছিল, 6টি তল ছিল। এই 6টি তলে প্রত্যেকটির সাথে লম্বভাবে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছিলাম, ফলে 6টি তলে এফ পরিমাণ বল একসাথে কাজ করলে যে কোনো অক্ষ বরাবর, যে কোনো অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর হয়, নতুবা ওয়াই অক্ষ বরাবর, নতুবা জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর মোট দৈর্ঘ্য বৃদ্ধি হবে, দেখো এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি বিয়োগ ওয়াই অক্ষ বরাবর পার্শ্ব সংকুচন বিয়োগ জেড অক্ষ বরাবর পার্শ্ব সংকুচন, কারণ আমরা একদিকে টানলে দুই দিকে সংকুচিত হয়ে যাচ্ছে। আমি এক্স অক্ষ বরাবর টানলে ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর টানলে এক্স অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে, জেড অক্ষ বরাবর টানলে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। সেই জন্য টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হবে এফ বাই ওয়াই মাইনাস সিগমা ইনটু এফ বাই ওয়াই মাইনাস সিগমা ইনটু এফ বাই ওয়াই। দেখো এখানে সিগমা ইনটু এফ বাই ওয়াই মাইনাস সিগমা ইনটু এফ বাই ওয়াই, এখানে সবগুলি থেকে আমি এফ বাই ওয়াইটা কমন নিয়ে নিলাম। এফ বাই ওয়াইটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস সিগমা, এখানে থাকবে মাইনাস সিগমা, মাইনাস সিগমা আর মাইনাস সিগমা যোগ করলে 2 মাইনাস সিগমা হয়ে যাবে, অর্থাৎ এফ বাই ওয়াই ইনটু 1 মাইনাস 2 সিগমা। এখন দেখো যেহেতু প্রতিটি বাহুর আদি দৈর্ঘ্য ছিল 1 একক, তাই এফ বল ক্রিয়া করার ফলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি, এই মানটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি যদি এফ বাই ওয়াই ইনটু 1 প্লাস 1 মাইনাস 2 সিগমা হয়,
তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 1 প্লাস 1 মানে বাহুটির আগের দৈর্ঘ্য 1 একক, 1 প্লাস ক্যাপিটাল এফ বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা। 1 মাইনাস কি সিগমা? 2 সিগমা। দেখো ঘনকটির দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যখন 1 একক ছিল তখন আয়তন ছিল 1 মিটার কিউব। 1 একক যখন ছিল তখন 1 ঘন একক ছিল আয়তন। এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 1 প্লাস ক্যাপিটাল এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাহলে আয়তন হবে 1 প্লাস ক্যাপিটাল এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা হোল কিউব হবে। 1 মাইনাস 2 সিগমা কি কিউব হবে? হোল কিউব হবে। হোল বুঝতে কিউব। পারছো? জি স্যার। এখন দেখো আমি যদি এই সমীকরণটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিশ্লেষণ করি এবং উচ্চঘাতগুলি বর্জন করি, সেই ক্ষেত্রে আমার টোটাল মান দাঁড়াবে 1 প্লাস 3 ক্যাপিটাল এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। আমি এই সমীকরণটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিন্যস্ত করব এবং উচ্চঘাতগুলি বাদ দেব, কারণ উচ্চঘাতগুলির মান অনেক ছোট হয়ে যাবে। অনেক ছোট হয়ে গেলে সেই মানগুলিকে যদি আমি বাদ দিই তাহলে টোটাল মান দাঁড়াবে 1 প্লাস 3 ক্যাপিটাল এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। এখন দেখো ঘনকটির আয়তন বৃদ্ধি, ঘনকটির আয়তন বৃদ্ধি। ঘনকটির সর্বশেষ আয়তন ছিল 1 প্লাস 3f বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা। পূর্বের আয়তন ছিল 1 একক। তাহলে আয়তন বৃদ্ধি হবে 3f বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। আয়তন বৃদ্ধি কি পাচ্ছি তাহলে? 3f বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। এখন দেখো আমরা যদি ঘনকটির উপাদানের আয়তন গুণাঙ্ককে কে দ্বারা প্রকাশ করি, কে সমান জানি যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে হচ্ছে যে f বাই a, a সমান যদি 1 হয় তাহলে আয়তন পীড়ন হবে f। একইভাবে আয়তন বিকৃতি সমান হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, সরি আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন। আদি আয়তন ছিল 3 ক্যাপিটাল f বাই 3 ক্যাপিটাল y 1 মাইনাস 2 সিগমা এবং আদি আয়তন ছিল 1। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো ক্যাপিটাল কে সমান ক্যাপিটাল f বাই 3 ক্যাপিটাল f বাই y 1 মাইনাস 2 সিগমা। দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এই f এর সাথে এই f কাটাকাটি যাবে, তাহলে টোটাল থাকবে k সমান y বাই 3 ইনটু 1 মাইনাস 2 সিগমা। আমি যদি আরো সহজ করে লিখি তাহলে আমরা পাবো y সমান 3k ইনটু 1 মাইনাস 2 সিগমা। এটাই হচ্ছে আয়তন গুণাঙ্ক, পয়সনের গুণাঙ্ক বা পয়সনের অনুপাত এবং ইয়ং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব। দেখো এই টপিকসটা হচ্ছে ক্যান্টিলিভার। দেখো আমরা বাড়িতে বিম দিই না, বিম ছাদ রক্ষা করার জন্য একটা বিম দিই না, এই বিমগুলিকে আমরা ক্যান্টিলিভারের মতন কল্পনা করতে পারি। দেখো একটি দণ্ডের এক প্রান্ত যদি আমি কোনো এক স্থানে আটকিয়ে আনুভূমিকভাবে দণ্ডটিকে রাখি, অন্য প্রান্ত মুক্ত অবস্থানে রাখি, তখন সেই ক্ষেত্রে যে সিস্টেম তৈরি হয় সেটাকে বলা হয় ক্যান্টিলিভার। দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রের উ বি হচ্ছে একটি দণ্ড। এই উ বি দণ্ডের উ প্রান্তটি উ ওয়ায়ক দেওয়াল বা দৃঢ় বস্তুর সাথে আটকানো। দেখো একটা অনুভূমিক দণ্ডের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে অপর প্রান্তে যদি ভর চাপাই ওই দণ্ডকে ক্যান্টিলিভার বা কর্ণ বলা হয়। এখানে দেখো এই উবি একটি দণ্ড, এটি মুক্ত প্রান্ত, এটি বদ্ধ প্রান্ত, এটি কোন একটি সিস্টেমের সাথে আবদ্ধ। এখন এই মুক্ত প্রান্তে ভর চাপালে যে সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমকে বলা হয় ক্যান্টিলিভার। তোমরা কৃষ্ণবিতে দেখছো তো ঋত্বিক রোশনের, ওখানে একটা পর্যায়ে গিয়ে মারামারি করে একটা ওই যে অনেক উঁচু দালানের ছাদ থেকে দেখা গেছে যে একটি লোহার স্ল্যাব বের করে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে এবং ওখানে ঋত্বিক রোশন এবং বিবেক কি করে মারামারি করে। ওই সিস্টেমটা হচ্ছে ক্যান্টিলিভার বা বিম। দেখো মনে করি উ বি একটি অনুভূমিক দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে স্মল এন। এই উ থেকে বি পর্যন্ত দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে স্মল এন এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এই দণ্ডের একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কল্পনা করলাম এ। দেখো এর এখন উ প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে মুক্ত প্রান্তে বি তে ডাব্লিউ পরিমাণ ভার ঝুলানো হয়েছে। দেখো এই উ প্রান্তকে দৃঢ়ভাবে আটকানো হয়েছে এবং বি প্রান্তে ডাব্লিউ ওজনের একটি ভার ঝুলানো হয়েছে, যাতে স্থিতিস্থাপক, যেটি অবশ্যই কিসের মধ্যে থাকবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে। দেখো বল প্রযুক্ত হবার ফলে দণ্ডটিতে বিকৃতি ঘটবে। দণ্ডটি কি ঘটবে? বিকৃতি ঘটবে। যেমন আমি যদি এই দণ্ডটা এভাবে রাখি, এই প্রান্ত আটকানো অবস্থায় আছে, এখন আমি যদি এই প্রান্তে বল প্রয়োগ করি দণ্ডটা বেঁকে যাচ্ছে কিনা দেখো তো, বেঁকে যাচ্ছে?
জি স্যার। জি তার স্যার। মানে মুক্ত প্রান্তে ভার চাপালে দণ্ডটি কি হবে? বিকৃতি ঘটবে। তবে বল অপসারণ করলে সেটি আবার পূর্বের অবস্থায় চলে আসবে। কেন চলে আসবে? কারণ এটি স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল। দেখো, ধরি অক্ষ দুটির মূল বিন্দু উ। অক্ষ দুটির মূল বিন্দু কি? উ। অক্ষ দুটির মূল বিন্দু যদি উ, দণ্ডের মুক্ত প্রান্তে বল প্রয়োগ করায় দণ্ডটি কি হয়ে গেছে? বেঁকে গেছে। অক্ষ দুটির মূল বিন্দু উ দণ্ডের মুক্ত প্রান্তে বল প্রয়োগ করার কারণে দণ্ডটি কি হয়ে গেছে? বেঁকে গেছে। ধরি বেঁকে উ বি অংশটা, দেখো একটু চিত্রে যাই, উ বি অংশটা, এই উ বি অংশটা উ বি প্রাইমে চলে আসছে। দেখো, বল প্রয়োগ করার কারণে বা ওজন প্রয়োগ করার কারণে এই বি বিন্দুটা কোথায় চলে আসছে? বেঁকে গিয়ে বি প্রাইমে চলে আসছে। এই যে আমি দেখাইছিলাম, এই যে এটাতে বল প্রয়োগ করার কারণে এই জায়গায় চলে আসছে। তাহলে এটা যদি বি ছিল, এটা কি হয়ে যাবে? বি প্রাইম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন দেখো, যদি বক্রতার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, এই যে বেঁকে গেছে, সেই বক্রতার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় এবং এর মান যদি অতি ক্ষুদ্র হয়, তবে বক্রতার ব্যাসার্ধের উপপাদ্য হতে আমরা লিখতে পারি, বক্রতার ব্যাসার্ধের উপপাদ্য নামে একটি উপপাদ্য আছে, সেইটাকে আমরা লিখতে পারি 1/R সমান 1/R সমান ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ভি। ডি স্কয়ার ডিএক্স স্কয়ার কি? ভি। এখানে দেখো, অন্ত নমনাঙ্ক অর্থাৎ এই যে বেঁকে গেছে তার নমনাঙ্ক, অন্ত নমনাঙ্ক সমান হবে ওয়াই ক্যাপিটাল এ কে স্কয়ার, ওয়াই এ ক্যাপিটাল এ কে স্কয়ার ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ভি। এখানে অন্ত নমনাঙ্কের মান হচ্ছে ওয়াই এ কে স্কয়ার বাই আর, ওয়াই এ কে স্কয়ার বাই কি? আর। এখন দেখো, যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ, 1 নম্বর সমীকরণটা, তাই বাঁকানো দণ্ডের বিভিন্ন সমস্যা সমাধানে একে 2 বার সমাকলন করতে হবে। এই সমীকরণকে কয়বার সমাকলন করতে হবে? 2 বার সমাকলন করতে হবে। লেখাগুলি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বিকৃতি অবস্থায় দণ্ডের উপর একটি বিন্দু, দেখো আমি চিত্রে যাচ্ছি আবার, বিকৃতি অবস্থায় দণ্ডের উপর একটি বিন্দু ফি নিলাম, এই জায়গায় একটা ফি বিন্দু আছে, এই ফি বিন্দুর মান ধরলাম এক্স ওয়াই। এখানে যদিও বা অস্পষ্ট দেখাচ্ছে, এখানে একটা ফি বিন্দু আছে, এই ফি বিন্দুর এক্স অক্ষ বরাবর মান হচ্ছে ওয়াই এবং ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর মান হচ্ছে ওয়াই এবং ওয়াই অক্ষ বরাবর মান হবে কি? এক্স। অর্থাৎ ফি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। ফি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় এবং বি এর স্থানাঙ্ক এল ডেল্টা কল্পনা করি, কাইন্ডলি একটু দেখো, এই বি বি প্রাইমের স্থানাঙ্ক কল্পনা করলাম এল ডেল্টা, বি প্রাইমের স্থানাঙ্ক কল্পনা করলাম কি? এল ডেল্টা। এল এল ছিল ডেল্টা। দৈর্ঘ্য, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, এবং ডেল্টা ছিল ওই যে বিকৃতি হয়ে গেছে, কৌণিক বিকৃতি। এখন দেখো, চিত্র অনুসারে ডেল্টা হলো বি বিন্দুর অবনমন, বি বিন্দুর কি? অবনমন। অর্থাৎ বি বিন্দুটা বি বিন্দু থেকে বি প্রাইম অবস্থানে নেমে গেছে। এই বি প্রাইম অবস্থানে নামার যে তার একটা মান অর্থাৎ পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে ডেল্টা। সাম্য অবস্থায় ফি বিন্দুর সাপেক্ষে বহির্নমনাঙ্ক ও অন্তঃনমনাঙ্ক সমান হবে। বহির্নমনাঙ্ক মানে হচ্ছে যে এটা, মনে করো তুমি ভার নিয়ে নিলে পূর্বের অবস্থায় ফেরত যাবে, আর বার দিলে আবার কি হবে? যে যে জায়গায় বিকৃত হয়ে যে জায়গায় অবস্থান করতে সেই সব জায়গায় চলে আসবে। তাহলে একটা হচ্ছে বহির্নমনাঙ্ক আর একটা হচ্ছে অন্তঃনমনাঙ্ক। সাম্য অবস্থায় ফি বিন্দুর বহির্নমনাঙ্ক এবং অন্তঃনমনাঙ্ক যদি পরস্পর সমান হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই এ কে স্কয়ার বাই আর সমান ওয়াই এ কে স্কয়ার বাই আর সমান ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। ডাব্লিউ ইন্টু কি? এল মাইনাস এক্স। এখানে ডাব্লিউ মানে হচ্ছে যে, কাইন্ডলি একটু দেখো, ডাব্লিউ হচ্ছে যে যে ভারটা প্রয়োগ করছিলাম সেটা, আর এল মাইনাস এক্স মানে হচ্ছে যে, দেখো এই পি বিন্দুর এক্স অক্ষ বরাবর অবস্থান হচ্ছে এল মাইনাস এক্স। বি বিন্দু থেকে এল মাইনাস এক্স দূরত্ব অবস্থান করে। বি বিন্দু থেকে কত দূরত্ব অবস্থান করে? পি বিন্দুটা এল মাইনাস এক্স দূরত্ব অবস্থান করে। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি ওয়াই এ কে স্কয়ার, ওয়াই এ কে স্কয়ার 1/r এর মান ছিল ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ওয়াই, ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ভি, ডি স্কয়ার ডিএক্স স্কয়ার কি? ভি। তাহলে ওয়াই এ কে স্কয়ার ইনটু ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ভি সমান ডাব্লিউ ইনটু এল মাইনাস এক্স। ডাব্লিউ ইনটু কি? এল মাইনাস এক্স। এটা 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণকে যদি আমরা সমাকলন করি, তাহলে আমরা পাবো ওয়াই এ কে স্কয়ার ধ্রুবরাশি হওয়ার কারণে এটা থেকে যাবে ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ভি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে থাকবে
ডি ডিএক্স অফ বি, এবং এই ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো ডাব্লিউ ধ্রুব রাশি থেকে যাবে, এল কে ডিফারেন্সিয়েট করলে দেখো এল ধ্রুব রাশি থেকে যাবে, এখানে একটা 1 থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে পাবো এল এক্স। বুঝতে পারতেছ না মনে হয়? এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমার এই পদটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে, এই পদটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এল যদি বের করে দিই, এখানে একটা 1 থাকবে, 1 কে ইন্টিগ্রেশন করলে কিন্তু এক্স হয়। dx এর সাপেক্ষে যদি 1 কে ইন্টিগ্রেশন করি x হবে, আর x স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করি x স্কয়ার বাই 2 হবে, এবং একটি সমাকলনীয় ধ্রুবক c1 যোগ হবে। তাহলে টোটাল সমীকরণটা দাঁড়াবে y a k স্কয়ার ইনটু d dx অফ b ইকুয়াল ওমেগা ইনটু lx মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস c1। c1 হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন দেখো যদি x সমান 0 হয়ে যায়, যদি কত সমান 0 হয়ে যায়, x সমান 0 হয়ে যায়, কাইন্ডলি দেখো x সমান 0 হলে এই d ddx অফ v এটার মান 0 হয়ে যাবে, ddx অফ v এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ddx অফ v এর মান যদি 0 হয়, তাহলে এই বাম পাশ পুরোটাই 0 হয়ে যাবে। বাম পাশ যদি পুরো 0 হয়, এখানে যদি x এর মান 0 হয়, দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তোমাকে w ইনটু এই বন্ধনীর ভিতর 0 গুণ করলে টোটাল 0 পাবো। তার মানে c1 সমান আমরা 0 পাবো। c1 সমান আমরা কত পাবো? 0 পাবো। 0 তাহলে আমরা লিখতে পারি c1 এর মান যদি 0 লিখি, তাহলে আমরা এই যে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি, এই যে y a k স্কয়ার d dx অফ v সমান w ইনটু lx মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস c1 কে আমরা লিখতে পারি, দেখো y a k স্কয়ার d dx অফ v সমান w ইনটু lx মাইনাস x স্কয়ার বাই 2, c1 এর মান 0 হয়ে গেছে। এখন যদি ভারযুক্ত প্রান্তে x এর মান l হয়, ভারযুক্ত প্রান্তে যদি x এর মান অর্থাৎ p বিন্দুটা যদি b বিন্দু থেকে x দূরত্ব না হয়ে l দূরত্ব অবস্থান করে, সেই ক্ষেত্রে আমি x এর পরিবর্তে যদি x এর পরিবর্তে যদি স্মল l বসাই, তাহলে এই 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি d dx অফ, এটাকে আমি এতক্ষণ v বলে আসছিলাম, দেখো এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা y, d dx অফ y, আমরা এটাকে dv কল্পনা করি, সমস্যা নাই। দেখো d dx অফ v সমান আমরা লিখতে পারি w ইনটু l ইনটু l, x এর মান ছিল l মাইনাস l স্কয়ার বাই 2 বাই y a k স্কয়ার বাই y a k স্কয়ার। তাহলে একটু যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এই অংশটাকে যদি ক্যালকুলেট করি, দেখো l স্কয়ার থেকে l স্কয়ার বাই 2 বাদ গেলে বাকি থাকবে l স্কয়ার বাই 2। তাহলে টোটাল আমরা dy dx বা dv dx অফ y বা dx অফ b সমান আমরা পাচ্ছি ওমেগা w স্মল l স্কয়ার বাই 2 ক্যাপিটাল Y a k স্কয়ার। এই সমীকরণ বি বিন্দুর সরণ মানের হার প্রকাশ করে। এই সমীকরণটা বি বিন্দুর কি মানের হার প্রকাশ করে? সরণ মানের হার প্রকাশ করে। অতএব সমীকরণ 3 কে আরো একবার যদি আমরা সমাকলন করি, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ 3 কে যদি আরো একবার সমাকলন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো y k স্কয়ার। এই যে এইটাকে যদি আমি সমাকলন করি, তাহলে d dx অফ y সমান শুধুমাত্র y আসবে। তাহলে y a k স্কয়ার ক্যাপিটাল Y a k স্কয়ার স্মল y সমান w ইনটু l x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 6 প্লাস সমাকলনীয় ধ্রুবক c2। এখন দেখো এখানে c2 একটি সমাকলন ধ্রুবক, যদি x সমান 0 হয় তখন y সমান 0 হবে এবং c2 সমান 0 হয়ে যাবে। এই c2 এর মান যদি আমি 4 নং সমীকরণে বসাই, সেই ক্ষেত্রে আমরা পাবো ক্যাপিটাল Y ক্যাপিটাল A ক্যাপিটাল K স্কয়ার ইনটু y সমান w ইনটু l x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 6। তাহলে এখানে দেখো x স্কয়ারটা যদি কমন নিই, তাহলে ক্যাপিটাল Y ক্যাপিটাল A ক্যাপিটাল K স্কয়ার স্মল y সমান w x স্কয়ার বাই 2 ইনটু l মাইনাস x বাই 3, সমীকরণ 5। ভারযুক্ত প্রান্তে অর্থাৎ b তে যদি x সমান l হয় এবং y সমান ডেল্টা হয়, সমীকরণ 5 নম্বর হতে আমরা লিখতে পারি ক্যাপিটাল Y a k স্কয়ার সমান w ইনটু l ইনটু l স্কয়ার বাই 2 মাইনাস l কিউব বাই 6। হিসাব নিকাশ করলে আমরা টোটাল পাবো ডেল্টা সমান w l কিউব বাই 3 ক্যাপিটাল Y ক্যাপিটাল A k স্কয়ার। এই সমীকরণটা হচ্ছে ক্যান্টিলিভারের ভারযুক্ত প্রান্তের অবনমনের সমীকরণ। বিশেষ ক্ষেত্রগুলি একটু তোমরা দেখে নেবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন
কামনা করতেছি। আজকে এই পর্যন্ত, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।